জাবেদা বেগম সাবিয়ার রুমে এসেছেন। তিনি মেয়ের পছন্দের ভুনা খিচুড়ি প্লেটে সাজিয়ে এনেছেন, সঙ্গে গোস্ত এবং পাশের সামান্য আচার দিয়ে। সাবিয়া কিছুক্ষণ আগেই ফিরেছে অফিস থেকে। তখন সে মোবাইল হাতে পায়চারি করছিল কক্ষ জুড়ে। মায়ের হঠাৎ আগমনে দাঁড়িয়ে পড়ল। নাকে ভেসে এলো সুগন্ধ, ঘ্রাণে চারিপাশ মৌম করছে। হেসে শুধালো, কি এনেছ? খিচুড়ি মনে হচ্ছে। জাবেদা বেগম প্লেট টেবিলের উপর রাখলেন। সঙ্গে সঙ্গে সাবিয়া উড়ে গিয়ে বসল চেয়ার পেতে। কোনো মতে এক ঢোক পানি খেয়ে খিচুড়ি খেতে শুরু করেছে। জাবেদা বেগমের রান্নার হাত চমৎকার। তার হাতের ভুনা খিচুড়ি চেটে পুটে খেতে সাধারণত একটি খাবারও জাবেদা বেগমের হাতে সুস্বাদু হয়ে ওঠে। তিনি সাবিয়ার পাশে গিয়ে বসেছেন, আগ্রহী চোখে মেয়ের খাওয়া দেখছেন। খাওয়ার এক পর্যায়ে সাবিয়া হেসে বলল, কিছু কি বলবে মা? জাবেদা বেগম নড়ে চড়ে বসলেন। তিনি কিছু নয়, অনেক কিছু বলতে এসেছেন। অনেকদিন ধরেই মেয়ের সাথে একান্তভাবে কথা বলতে চাইছিলেন, তবে সময় হয়তো উঠছিল না। আজ বাড়ি জুড়ে নিস্তব্ধতা। মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব, ওহি সাহেবের অফিস আছেন। মুফতি বেগম পাশের বাড়িতে রয়েছেন। সুমিতা বেগম ভাইয়ের বাড়িতে গিয়েছেন। দীপ্ত আকাশের সঙ্গে বেরিয়েছে। রুবি বান্ধবীদের বাড়িতে, অরু তন্ময়ের সাথে বেরিয়েছে। বাড়িতে আপাতত তিনি আর তার মেয়ে ছাড়া কেউ নেই। এটাই তো ভালো সুযোগ মেয়ের সাথে আলাপ করবার। তিনি বললেন, খেয়ে নি, ধীরে সুস্থে পড়ি। এই তো খাওয়া শেষ, হাত ধুয়ে আসি। সাবিয়া ওয়াশরুমে ঢুকে হাত ধুয়ে ফিরেছে। একটা টিস্যু নিয়ে সেটাই হাত মুছতে নিয়ে জাবেদা বেগমের সামনে বসলো চেয়ার পেতে। হেসে বলল, দেখি বলো, কি বলার আছে তোমার? জাবেদা বেগম আলাপের সুর তুলেছেন মেয়ের শৈশব কৈশোরের বিষয় নিয়ে। একটুখানি ছিনি, মনেও হয় এই তো গতকাল ড্রয়িং রুম জুড়ে ছোট ছোট পা ফেলে দৌড়েছিস। তোমার ধমক দিতে কেঁদে কেটে আমার পিছু পিছু ঘুরে বেড়াতি, আঁচল ধরে ভাইয়া মেরেছি বলে গুনগুন করে চলতি। দেখ সময় কতটা পরিবর্তন হয়ে যায়। সে ছোট্ট মেয়েটা আমার কি সুন্দরভাবে বড় হয়ে গিয়েছে। এখন তার বিয়ের সম্বন্ধে এসে চলেছে সমানে। নাকে মুখে দম ফেলার সময় নেই। সাবিয়ার ঠোঁটে স্মিত হাসি থমকে গেল। একসময় ঠোঁটের থমকে যাওয়া হাসি বিলুপ্ত হয়ে গিয়েছিল। থমথমে অবস্থা মুখশ্রীর। মায়ের পানে এক দৃষ্টিতে তাকিয়ে জাবেদা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, মা আমার এভাবে জেদ ধরে থাকে না। তুই এখন আর ছোট নেই, বিয়ের বয়স পেরিয়ে গিয়েছে অনেক আগেই। তোর কথাই তোর বাবা এতগুলো বছর বিয়ের বিষয় এড়িয়ে এসেছে, কিন্তু এখন আর এড়িয়ে যাওয়া সম্ভব নয়। প্রতিবেশীদের কানা ঘুষা সমালোচনা তো চলছেই। আজকাল আত্মীয় স্বজন মুখের উপর কথা বলছে, এভাবে আর কতদিন? সাবিয়া নিশ্চুপ হয়ে রইল। তার বলার মতো কিছুই নেই। সে কি করবে বুঝতে পারছে না, কি বলবে খুঁজে পাচ্ছে না। পরিস্থিতি যে তার বোঝার বাইরে। দিশেহারা অবস্থায় উঠে দাঁড়ালো। মোবাইল বেজে চলেছে, অয়নের কল। সাবিয়া ফোন সাইলেন্ট করে টেবিলে রেখে দিল। জাবেদা বেগম পুনরায় বললেন, আশাপুর ভাইয়ের কথা মনে আছে? তোর বাবার বন্ধু, ওই যে আমাদের পাশের বাড়ি থাকতো। বাড়ি বিক্রি করে সুইজারল্যান্ড শিফট হয়েছিল না, তারা ফিরে এসেছে। তার ছেলে মবিনের কথা নিশ্চয়ই মনে আছে। তোরা দুজন একসঙ্গে খেলেছিস, মনে নেই বুঝি? তোর বাবা ছেলের সম্পর্কে খোঁজ নিয়েছে। ভীষণ ভদ্র এবং সুশীল, শিক্ষিত, মার্জিত, সব দিক দিয়ে পারফেক্ট। আশাপুর ভাই প্রস্তাব দিতে তোর বাবা সন্তুষ্ট হয়েছেন। আমারও ভালো লেগেছে। আগামী সপ্তাহে তোকে দেখতে আসবেন তারা। অবশ্যই তোকে তাদের দেখা, তবুও সামনাসামনি দেখিয়ে নিবে না হয়। ছেলের সাথে একটু কথা বল, ভেবে দেখ, তারপর আমার মনে হয় তোর পছন্দ হবেই। মেয়েকে ভাবনা চিন্তা করার সুযোগ দিয়ে জাবেদা বেগম প্লেট হাতে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় দরজা চাপিয়ে গেলেন। জমিনে স্তব্ধ বিমূঢ় দৃষ্টি রেখে সাবিয়া দাঁড়িয়ে থাকল। নড়ল না বেশ খানিকক্ষণ। পাজোড়া ধরে গিয়েছে, তবুও দাঁড়িয়ে। মস্তিষ্কের মধ্যে জটিল জট বেঁধেছে। সব কিছু ঘোলাটে লাগছে। নিজেকে পাগল পাগল লাগছে সাবিয়ার। কি করবে সে? ভারী পাজোড়া টেনে বিছানায় বসলো। মুখমণ্ডল দুহাতের ভাঁজে গুজে ডুকরে উঠল। সাধারণত একটা মেয়ে, সে বাবা মায়ের পরিবারের দোলালি। তেমন শক্তিশালী হৃদয় বা মস্তিষ্ক তার নেই। খুব অল্পতেই কষ্ট পায়, ভেঙে পড়ে। আজও একই অবস্থা। ঘড়ির কাঁটা ঘুরছে 10:45। অরু তন্ময়ের পেছন পেছন গাড়িতে উঠে বসেছে। এখন তারা বাড়ির উদ্দেশ্যে বের হবে। রাত হয়েছে অনেক। মোস্তফা সাহেব বেশ কয়েকবার কল করেছেন।
তন্ময় ঘণ্টাখানেক আগেই কল রিসিভ করে আসছি বলে কেটে দিয়েছে। এখন অবধি আরেকটি কল সে রিসিভ করেনি। সিট বেল্ট বেঁধে অরু গালে দুহাত চেপে ধরল। গাল গরম, শুধু গাল নয়, ঘাড় থেকে সম্পূর্ণ মুখ গরম হয়ে আছে। এতটা ভয়ঙ্কর লজ্জার সম্মুখীন যে হবে কে জানতো। মস্তিষ্ক সম্পূর্ণ ফাঁকা হয়ে আছে অরুর। কি রেখে কি করবে, কি রেখে কি নিয়ে ভাববে দিশে পাচ্ছে না। মনের ভেতরে অনেক প্রশ্ন রয়েছে তার, অনেক কিছু জিজ্ঞাসা করার আছে। সঙ্গে অভিমান করে বসেছে তন্ময়ের উপর। এত লুকোচুরি কেন? সব কিছু অন্যদের থেকে কিংবা নিজ থেকে তাকে কেন বুঝে নিতে হবে? তন্ময় আগেকার মতো ভাবলেশহীন ভঙ্গিতে গাড়ি চালিয়ে যাচ্ছে। অরু পিটপিট করে আর চোখে তাকিয়ে কয়েকবার গলার কথা, লজ্জা এবং সংকট এড়িয়ে কথা বলতে মূলত দ্বিধাবোধ করছে সে। অরুর পাশের কাঁচ নামানো ঠান্ডা বাতাস হুড়মুড়িয়ে প্রবেশ করছে গাড়িতে। ঠান্ডা বাতাসে শরীরের পশমগুলো পরম আবেশে দাঁড়িয়ে গেছে। শীতে জবুথুবু খেয়ে গেল মুহূর্তে। চোখ বন্ধ করে শীতে কেঁপে উঠল। একটা শাল বা কার্ডিগান কিছু আনেনি সঙ্গে। আসলেই তার মনে ছিল না। তাড়াহুড়ো এবং আবল তাবল চিন্তা মস্তিষ্কে নিয়ে সব কিছু ভুলে বসেছিল। রেস্টুরেন্টের ভেতরে উষ্ণতা ছিল বিধায় শীত তেমন গায়ে লাগেনি। তবে এখন শীতল অনুভব করে জড়সড় হয়ে আসছে শরীর। একসময় মনোযোগ বাইরে দেওয়ার চেষ্টা করলো। গাছের পর গাছ পেছনে চলে গিয়েছে নিমিষেই। গাড়ির পর গাড়ি ফেলে এগিয়ে চলেছে তাদের গাড়ি। নিস্তব্ধতা ভেঙে তন্ময়ের কণ্ঠের স্বর শোনা গেল, কাজ লাগিয়ে দে। থাক না। অরুর কথার অগ্রাহ্য করে তন্ময় গাড়ি চালানোর ফাঁকে কাঁচ উঠিয়ে দিল। অরুর সঙ্গে সঙ্গে মুখের খারাপ অবস্থা করে বসলো। ঠোঁট গাল ফুলিয়ে রাখলো। ভ্রুদয়ের পাশে সূক্ষ্ম ভাঁজ। তন্ময় দু একবার আর চোখে তাকিয়ে দেখল। এতটুকু বিষয় নিয়ে অরুর মুখ ফুলানোর কারণ খুঁজে পেল না। অবশেষে বিরক্ত সুরে বলল, আমার ঠান্ডা বাতাস আসছে, তবু তো আক্কেল আসছে না কেন? অরু থমথমে গলায় বলল, আপনি চুপ থাকেন। আমার গাড়িতে আমি চুপ থাকবো? তো আমাকে বের করে দিবেন? হ্যাঁ, আপনার সাহস আছে, ভীতু একটা। আপনি তাজা গোস্তের কুমির, জানেন সেটা? অরু এই লোকটার উপর ভীষণ চরম বিরক্ত হওয়ার বেশ কিছু কারণ রয়েছে আজ। চোখের সামনে সব কিছু পরিষ্কার, তার ঝকঝকে পকপকে পরিষ্কার। তার বুঝতে আর বাকি নেই কিছু। এতক্ষণ যাবৎ সব কথা মিলিয়েছে। তন্ময় তাকে খুব আগে থেকেই পছন্দ করে, তাই তো ক্লাসমেট তন্নিকে রিজেক্ট করেছিল। একটাও প্রেমের রেল লাইনে চড়েনি অরুর জন্য। ফিরবার সময় তাকে মাহিন খুব সাবলীল গলায় বলেছিল, আমার বিস্তৃত বন্ধু তন্ময়, দেখে রেখো কিন্তু তাকে। উপরে একটু গম্ভীর, তবে মনের দিকে তুলো একদম। অবশ্যই তুমি এগুলো জানো, তাও বলছি আর কি। জানো ও তোমাকে কতটা ভালো। কথাগুলো শেষ করতে পারেনি মাহিন। পূর্বেই রুবেল ডেকে পাঠিয়েছিল, কিন্তু অরু স্পষ্টই বুঝেছে সে তো আর বাচ্চা নয়। মাহিন নিশ্চয়ই বলতে নিয়েছিল তন্ময় তাকে ভালোবাসে। অরুর পেছনে মাথাটা দুলিয়ে চোখজোড়া বন্ধ করে ফেলল। সেই রাত্রে দৃশ্যটি চোখের পাতায় ভেসে উঠল পুনরায়। মাতাল দিশেহারা তন্ময় নিজের গাম্ভীর্যকে দূরে সরিয়ে স্বেচ্ছায় নিজেকে আত্মসমর্পণ করেছিল অরুর সামনে। জ্ঞান হারাবার পূর্বের কথাগুলো অরুর কানে এখনও স্পষ্ট। কম বেশি প্রতিদিনই ভাবতে বসে, আদৌ কি তন্ময়ের কথাগুলো সত্য ছিল? আধার রাতে নিস্তব্ধ রুমে অরুর কানের কাছে অস্পষ্ট গম্ভীর স্বরে বলা ভালোবাসি এখনও সর্বাঙ্গ শরীর জুড়ে শিহরণ বইয়ে দিয়ে যায়। সেই অনুভূতিগুলো কাঁপিয়ে তোলে অরুকে। কতটা সাবলীলভাবে বলেছিল, অরু বিশ্বাস করতে কষ্ট হয়েছে বললে ভুল হবে। এক প্রকার সে ভেবে নিয়েছে মাতাল হয়ে আবল তাবল বকেছিল লোকটা। কিন্তু আজ মাহিনের কথাগুলো অরুর চোখের সামনে পর্দা উঠিয়ে দিয়েছে। স্পষ্ট দেখতে পাচ্ছে এবং বুঝতে পারছে সব কিছু। তন্ময় কেন এত লুকোচুরি খেলছে তার সাথে। কি হয়েছে? ব্রিজের উপর একটু থামাবেন গাড়ি? তন্ময় গম্ভীর মুখে কিছুক্ষণ তাকিয়ে রইল। নাচক করলেও শেষ পর্যন্ত গাড়ি থামিয়েছে। কয়েক জোড়া কপতির দেখা মিলেছে। ছড়িয়ে ছিটিয়ে তারা স্নিগ্ধ শীতল বাতাসে ভিজতে ব্যস্ত। অরু একটি ফাঁকা জায়গায় দাঁড়ালো। রেলিং ঘেঁষে নিচে তাকালো। জলের স্রোত বয়ে চলেছে, সঙ্গে সঙ্গে তুমুল বাতাস। চুল উড়ে মুখের সামনে চলে আসছে বারংবার। বিরক্তভাবে চুলগুলো কানের পেছনে ঠেলে দিল। আনমনে বলল, এখান থেকে পড়লে কি আমাকে বাঁচানো যাবে না?
তন্ময় বিরক্ত ভঙ্গিতে অরুর হাত ধরতেই থমকে গেল। ঠান্ডায় শরীর বরফের ন্যায় হয়ে গিয়েছে, ঠোঁট ছোঁয়া দুষ্কর, তবুও মেয়েটার দুরন্তপানা ছোটে না। মহাবিরক্ত হলো সে, টেনে নিতে চাইল, তবে অরু নড়ল না। সে ঘুরে দাঁড়ালো তন্ময়ের দিকে, অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে চারপাশের দিকে নজর বোলালো। কেউই আশেপাশে নেই, নির্জন এবং ফাঁকা রাস্তা। হুট করে দ্রুত পায়ে গিয়ে তন্ময়ের কোমর দু হাতে পেঁচিয়ে ধরল। তার মাথা ঠেকেছে তন্ময়ের বুকে। ঠিক এইভাবে সে তন্ময়কে জড়িয়ে ধরতে চেয়েছিল। ভালো লাগার আবেশে চোখ ভিজে এলো। তন্ময়ের বুকে মাথা রাখতেই পৃথিবী শূন্য মনে হতে লাগলো। জীবনে আর কিছু লাগবে না তন্ময় ছাড়া। জীবন এমন অনুভূতি শান্তিতে তার মস্তিষ্ক ফাঁকা হয়ে গিয়েছে। পরপর অনুভব করলো তন্ময়ের হাত তার পিঠে, আলগোছে চুলগুলো ঠিক করে দিচ্ছে যেন। অরু স্মিত হাসলো। লজ্জার মাথা খেয়ে কি তন্ময়ের বুকে একটা চুমু খাবে? অয়ন একটা সিগারেট ধরে রেখেছে দু আঙুলের ফাঁকে। কয়েকবার সিগারেট জ্বালাতে গিয়েও জ্বালায়নি। আগ্রহী চোখে তাকিয়ে আছে পাশের ছাদের পানে। সাবিয়া কল হচ্ছে না, মেসেজের রিপ্লাই দিচ্ছে না। ঘুমিয়ে পড়েছে নাকি? এত দ্রুত তো ঘুমায় না। ব্যস্ত ভঙ্গিতে চারপাশে নজর বুলিয়ে আবারও কল করছে। এবার সাবিয়া কল রিসিভ করলো। অয়ন অশান্ত সুরে জিজ্ঞাসা করলো, কল ধরছিলেন আজ? সাবিয়া নিজেকে সামলে নিয়েছে, তবে কিছুক্ষণ কান্নার করেছে। বিধায় মুখশ্রী লাল বর্ণ ধারণ করেছে, গলার স্বর ভেজা এবং গম্ভীর। ওয়াশরুম ছিলাম। কি হয়েছে? কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? দেখি, ছাদে আসো তো। না, এখন ঘুমাবো, আসতে পারবো না। কি হয়েছে সাবিয়া? আমাকে বলা যায় না? কিছু হলে না বলবো? আচ্ছা, একটুখানির জন্য ছাদে আসো, আমি অপেক্ষা করছি। সাবিয়াকে আর কথা বাড়ানোর সুযোগ দিল না, মুহূর্তেই কল কেটে দিল। ব্যস্ত পায়ে পায়চারি করেই চলেছে। সাবিয়ার কণ্ঠের স্বর বড়ই চিন্তায় ফেলেছে অয়নকে। কান্না করছিল কি? না হলে অমন শোনাবে কেন? সাবিয়াকে একবার সামনাসামনি দেখে না নিলে অয়নের অন্তরে শান্তি পাবে না। সাবিয়া বেশ সময় নিয়ে এসেছে। একটা চাদর শরীরে পেঁচিয়ে রেখেছে। ছাদের লাইট সব, আকাশের চাঁদে তার লাল মুখশ্রী দৃশ্যমান। অয়ন বাউন্ডারি পেরিয়ে চলে এলো সাবিয়ার কাছে। বিচলিত ভঙ্গিতে সাবিয়ার মুখমণ্ডলী দু হাতে তুলে ধরল চোখের সামনে। গালে আঙুল ঘষে বলে উঠল, কান্না করছিলে কেন? সাবিয়া থমথমে গলায় বলল, এইভাবেই কাঁদা যায় বুঝি? তাহলে আমিও কি একটু চেষ্টা করব এভাবে কাঁদার? কি বলো? তুমি কি বলবে বলো, না হলে আমি যাচ্ছি। বলতে বলতে সাবিয়া ঘুরে পা বাড়ালো চলে যাবার উদ্দেশ্যে। অয়ন পেছন থেকে সাবিয়াকে জড়িয়ে ধরল। একটি সুন্দর সুবাস নাকে লাগছে। সাবিয়ার চুলের ঘ্রাণ অয়নের ভীষণ পছন্দ। শুকলেই মাতাল মাতাল লাগে নিজেকে। ডান হাতে চুলের ক্লিপ খুলে দিল সাবিয়ার অমতেই। লম্বা ঘন রেশমি চুলে মুখ ডুবিয়ে দিল। লম্বা বড় বড় কয়েকটি শ্বাস নিল। সেভাবেই অস্পষ্ট স্বরে বলল, কি সমস্যা? আমাকে না বললে আমি কিভাবে জানবো? অরু ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। তন্ময় যখন গান গেয়েছিল সেটার ভিডিও করতে দেখেছে ইব্রাহিমকে সে, তাই দ্রুত মেসেঞ্জারে ঢুকে ইব্রাহিমকে মেসেজ করলো। বলল তখনকার করা সব ভিডিওটি সেন্ড করতে। ইব্রাহিম সময় নিয়ে পাঠিয়েছে। ভিডিও সেভ করে ফেললো, কানে ইয়ারফোন লাগিয়ে প্লে করলো। লজ্জায় তখন ভালো মতো দেখতেই পারেনি, শুধু শুনেছে। এখন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে এবং শুনবে। তন্ময়ের এই গম্ভীর স্বরে গাওয়া গান অরুর মস্তিষ্ক থেকে যাচ্ছেই না। এভাবে আর কখনো কি শুনতে পারবে? বাংলা গান শুনতে কেমন লাগে এই স্বরে ভাবতেই অরুর ভেতরে কম্পন শুরু হয়ে গেল। ডিসেম্বর গড়িয়ে জানুয়ারিতে পড়েছে মাস। আবহাওয়ার কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়, তবে কনকনে ঠান্ডা এখনও উপভোগ করার মতো। আজ জানুয়ারির 6 তারিখ, মাসের প্রথম সপ্তাহ। অরুর ইন্টার ফাইনালের রেজাল্ট বেরোবে ঠিক দুপুর 12টায়। অনলাইন চলে আসার কথা। এর আগে জানতে হলে কলেজে যেতে হবে। আনোয়ার সাহেব মেয়ের রেজাল্ট বেরোবে শুনে আর অফিস গেলেন না, বরং বাস্ক ভর্তি মিষ্টান্ন নিয়ে এসেছেন 20 কেজি। প্রতিবেশী আত্মীয় স্বজনদের দিবেন বলে দিব্যি ব্যস্ত পায়ে ড্রয়িং রুমে বিচরণ করছেন। সিঙ্গেল মিষ্টান্ন বক্সগুলোতে পর্যাপ্ত মিষ্টি গুছিয়ে নিয়েছেন। একজন প্রতিবেশীদের বাড়িতে এইভাবেই যাবে, তবে আত্মীয় স্বজনদের ব্যাপারটা ভিন্ন। তাদের বাড়িতে কেজি হিসেবে যাবে। তিনি এখন 10 কেজি আলাদা করেছেন। অরুর খুব বাজেভাবে ঠান্ডা লেগে বসেছে।
সকাল থেকে টিস্যু ব্যবহার করে, ঘর বাড়ি ভরিয়ে ফেলেছে এতক্ষণ সোফায় বসে টেলিভিশন দেখছিল। হুট করেই জাবেদা বেগম তাকে ডেকে বসে, তাই তো এত তাড়াতাড়ি আর টিস্যুগুলোকে সরাতে পারেনি। হুড়মুড় করে চলে গেল। কিছুক্ষণ পর মোস্তফা সাহেব ড্রয়িং রুমে এলেন। নিউজপেপারের থেকে চোখ রেখে সোফায় বসতে নিচ্ছিল, ঠিক অরুর ব্যবহৃত টিস্যুর ওপর প্রায়। দীপ্ত ডাইনিং থেকে চেঁচিয়ে উঠল, চাচ্চু বসো না ওখানে। সর্দির টিস্যু দিয়ে ওরু আপু ঘর বাড়ি সোফা সব কিছুই নষ্ট করে। দীপ্তর মাথায় একটা ছোট থাপ্পড় বসিয়েছে আকাশ। পরপর দীপ্তর কানে টান মেরেছে। বিধায় বেচারা চুপ করে গেল। অসম্পূর্ণ রয়ে গেল কথাগুলো। চমকিত মোস্তফা সাহেব আর বসলেন না, কিঞ্চিত ভ্রু কুচকে সোফায় তাকালেন। সুমিতা বেগম মিষ্টি নিয়ে এমত অবস্থায় দেখে মেয়েকে বকাঝকা শুরু করেছেন। দ্রুত এগিয়ে বাম হাতের টিস্যুগুলো ডাস্টবিনে ফেলে দিলেন। মোস্তফা সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, ওর জন্য ওষুধ আনা হয়েছে। আনোয়ার সাহেব মিষ্টির বক্স গুনছিলেন। গোনা রেখে ভাইয়ের প্রশ্নের জবাব দিলেন, এনেছি, ঠান্ডা কমছে না। আচ্ছা, রাতের মধ্যে না কমলে আমাকে জানাবে। জি আচ্ছা ভাইয়া। বাপ চাচাদের কীর্তিকলাপ অরু বেশ বিরক্ত হচ্ছে এবং লজ্জিত হচ্ছে। রেজাল্ট কি এখন আউট হয়েছে নাকি? আগ বাড়িয়ে কী সব করে বেড়াচ্ছে। এখন যদি সে খারাপ করে, তারপর এই মুখ আর কীভাবে দেখাবে? আনোয়ার সাহেব অত্যন্ত বিশ্বাস করে অরুর প্রাণে ভয় ঢর ঢুকিয়ে দিয়েছেন। প্রত্যেকবার রেজাল্ট আউটের দিন অরু মনে মনে শুধু বাপ চাচাদের প্রত্যাশা ধরে না রাখার ভয় কাজ করে। না হলে রেজাল্ট নিয়ে অতটা মাথা ব্যথা হয়। আপাতত জাবেদা বেগম অরুর হাতে কফে ধরিয়ে দিয়েছেন তন্ময়ের জন্য। তন্ময় এখন বাড়িতেই আছে, অফিস যায়নি, কারণ বিকেল থেকে সোজা বিজনেস ট্যুরে বেরোবে চট্টগ্রামের উদ্দেশ্যে। 2-4টে মিটিং শেষ করে পরদিন রাতে ব্যাক করবে ঢাকা। অরু বিষয়টি শুনে বিচলিত হয়ে পড়েছে। তন্ময় 2 দিনের জন্য চলে যাবে, এটা সে মানতে পারছে না। অদ্ভুত শূন্যতা ভেতর থেকে এখন অনুভব করছে। অদ্ভুত খারাপ লাগাও চারপাশে ভিড় জমিয়েছে। অরুর রেজাল্ট বেরোনোর কথা শুনে সাবিয়া বাড়িতে। তার অফিস না যাবার আরেকটি কারণ রয়েছে অবশ্য। মোস্তফা সাহেব সাফ জানিয়ে দিয়েছেন এখন থেকে আর জব করার প্রয়োজন নেই সাবিয়ার। তখন জোরপূর্বক কাজে গিয়েছে নিজেই, ভাইয়ের কষ্ট দেখে। রেগেও সে বাবার টাকায় চলবে না সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু এখন তো সব কিছু ঠিক হয়েছে। মোস্তফা সাহেব তাই আর মেয়েকে কাজে যেতে দিবেন না। বাবার সিদ্ধান্তে সাবিয়া নারাজ। সে কাজ করতে চায়, মূলত এর জন্যই আজ সে বাড়ি বাবার মুখোমুখি হয়ে কথা বলবে, অথচ মেয়ের মোস্তফা সাহেব কথা বলার সুযোগই দিচ্ছেন না কিছু বলবার। বিরক্ত হয়ে তন্ময়ের রুমে এসেছে, কথা বলবে তার ভাইয়ের সাথে। তন্ময় তখন মনোযোগ সহকারে কিছু ফাইলস চেক আউট করছিল। সাবিয়াকে দেখতেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কি হয়েছে বলে সামনে অগ্রসর হতে লাগলো। বসতে ইশারা করলো। সাবিয়া বসলো না, দাঁড়িয়ে রইল মাথা নত করে। আঁখি দুটির নিচে কালো হয়ে গেছে, ক্লান্ত দেখাচ্ছে মুখশ্রী। তাকে দেখে বোঝাই যাচ্ছে সারা রাত ঘুমাননি। কি ব্যস্ত? না। আমি কাজ করতে চাই। তাহলে করবি? বাবা যাতে না করে দিল। আমি কথা বলে নেব। ভাইয়া আমি সাবিয়ার গলা আটকে আসছে। এই প্রসঙ্গে কথা বলতে বেশ দ্বিধা বোধ করছে সে। 2 ভাই বোনের আলাপ আলোচনার মাঝে হুট করে অরু চলে এলো, তবে ভেতরে ঢুকলো না। দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। লুকিং গ্লাসে দরজার আড়ালে শুনতে পেল তন্ময়ের গম্ভীর স্বরে বলা অনাকাঙ্ক্ষিত প্রশ্ন, আমাকে পছন্দ করিস? অরু নড়ে চড়ে দাঁড়ালো, ভূত দেখার মতো চমকে গেল। প্রশ্নটির উপর পরিস্থিতি থমথমে নিস্তব্ধতায় ঘেরা। সাবিয়ার জবাব এলো না। সে ক্ষীণ দৃষ্টিতে ভাইয়ের পানে তাকিয়ে ঠোঁটে ঠোঁট চেপে অরু চোখ জোড়া বড় বড় করে রেখেছে। তার মানে কি তন্ময়ের কথা সত্য? সাবিয়ার অয়ন। অরুর মস্তিষ্কে সবকিছু গুলিয়ে আসছে। তন্ময়ের গলা পুনরায় শোনা গেল, কিছু ভেবেছিস? সিচুয়েশন বেশ খারাপ, কিন্তু বাবা এই বিষয়ে সহজে রাজি হবে বলে মনে হয় না। ইট উইল বি টাফ। আমি কি কথা বলবো নাকি আরও সময় লাগবে? অয়ন। তন্ময় কিঞ্চিত ভ্রু কুচকে বলল, অয়নকে বলেছিস? না। জানিয়ে দেখ, তুই তো একা সব কিছু হ্যান্ডেল করতে পারবি না। তোদের দুজনকে একসাথে সিচুয়েশন ওভারকাম করতে হবে। আজ বাদে কাল তোকে দেখতে আসবে। বাবার কথাবার্তা বোঝা যাচ্ছে দেখতে এসে আংটি বদল করে নেবেন। ভাইয়া আমি জানি অয়ন ভালো ছেলে, খুব মেধাবী এবং হার্ডওয়ার্কিং গায়। 2-3 বছর পর স্টাডি শেষ করে একজন ভালো বিজনেসম্যান হয়ে উঠবে, অবস্থা আর উন্নত হবে। কিন্তু এখনকার সিচুয়েশন তো আর 3-4 বছরের জন্য ওয়েট করবে না, বুঝতে পারছিস? সাবিহা, তুই কি শিওর? অয়ন এখন ইম্যাচিওর, আনঅ্যাডাল্ট,
ভালোভাবে ভেবে নিয়েছিস? সাবিয়া নিশ্চুপ হয়ে রইল, খুব সময় নিয়ে বলল। আমি ওকে ভালোবাসি। কিছুক্ষণ তন্ময় চুপ করে থাকলো। সাবিয়াকে ভালোভাবে দেখে তারপর বলল, ফিরে এসে কথা বলবো বাবার সাথে। তুই অয়নকে জানিয়ে রাখ, সিচুয়েশন ওকেও হ্যান্ডেল করতে হবে। সাবিয়া মাথা দোলালো, আলগোছে বেরিয়ে পড়ল। অরু নিজের রুমে ঢুকে গিয়েছে দৌড়ে। সাবিয়াকে যেতে দেখে বুকে হাত চেপে নিঃশ্বাস ছাড়ল। সে কি খুশি হবে নাকি আবার? অয়নকে তার খুব পছন্দ। ছেলেটা যেমন দেখতে সুন্দর, তেমনই তার চলাফেরা এবং ব্যবহার, সবকিছু দুর্দান্ত সুন্দর। সাবিহার সাথে নিশ্চয়ই খুব মানাবে। অরু ঠোঁট জুড়ে অমায়িক হাসি। সে এখন থেকেই ওদের দুজনের ভক্ত হয়ে গেল। ভালোভাবে দুজনকে নিয়ে ভাবতেই অদ্ভুত কিছু দৃশ্য চোখের সামনে ভেসে এলো। যেমন 2-1 বছর আগে বৃষ্টির মধ্যে অয়নের সাথে যখন সাবিহার অফিসের সামনে গিয়েছিল কলেজ ব্যাগ দিয়ে, তখন খুব করে খেয়াল করেছিল অয়নের নজর বারবার সাবিয়াকে দেখছে। তারপর সিলেট গিয়েছিল, সেও তখনও প্রায়শই লক্ষ্য করেছিল সাবিয়া সর্বদাই অয়নের পাশাপাশি আছে। অবশ্য তখন এভাবে ভেবে দেখেনি, তাই বুঝতে পারেনি। তবে এখন যখন কাহিনী খোলসা হয়েছে, সব কিছু তার চোখে রোম্যান্টিক এবং প্রেমময়। অরুর কফির মগ হাতে উকিঝুঁকি মারছে। কেউ নেই, যেন মাত্রই এসেছে তেমন ভান ধরে বেরিয়ে পড়ল। এসে দাঁড়ালো তন্ময়ের রুমের সামনে। দাঁড়াতেই পরপর ঘাবড়ে গেল। একটা ফাইল হাতে তন্ময় দাঁড়িয়ে দরজার সামনেই, যেন অরুর জন্যই অপেক্ষা করছে। ফাইলের একটা পৃষ্ঠা উল্টে প্রশ্ন করল, মাত্র এলে? হুম। আমি তো দেখলাম তুই কান পাতে দাঁড়িয়েছিলে। অরুর নাক কুঁচকে বসলো। দেখে ফেলেছে, এজন্যই এমন হাব ভাব নিয়ে দেখেছে। অরু বিরক্ত সুরে বলল, আমি তো শুনতে চাইনি। ও। অরু কফির মগ এগিয়ে দিতে নিয়ে খেয়াল করলো কফি ঠান্ডা হয়ে গিয়েছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে কফির দিকে তাকিয়ে রইল। এখন কি এই কফিটা ফেরত নিয়ে যাবে? আর চোখে তন্ময়ের দিকে তাকালো। কিছু প্রশ্ন আছে তার মনে। প্রশ্নগুলো কি করবে? তন্ময় ঘুরে ভেতরে চলে গিয়েছে। অরু পেছনে পেছনে গেল, কফি টেবিলের উপর রেখে দিল। ইনিয়ে বিনিয়ে ধীরে স্বরে প্রশ্ন করলো, সাবিয়া আপু আর অয়ন ভাইয়া কি সত্যিই প্রেম করছে? তন্ময়ের জবাব এলো না। সেই ফাইল টেবিলে রেখে ঠান্ডা কফি হাতে নিল। কয়েক চুমুক বসিয়ে অরুর দিকে তাকিয়ে রইল। জবাব না পেয়ে অরু বলল, আমি কাউকেই বলবো না। সত্যি বলেন না, তারা সত্যি কি প্রেম করছে? আমার না তাদের দুজনকে একসাথে অনেক ভালো লাগে। আর অয়ন ভাইয়াকে তো আমার হেব্বি পছন্দ। তন্ময়ের অসাধারণ মুখশ্রীর সামান্য পরিবর্তন লক্ষ্য করা গেল। ভ্রুদয়ের মাঝে সূক্ষ্ম ভাঁজ পড়েছে। মগে পুনরায় চুমুক নিয়েও দিল না। গম্ভীর স্বরে শুধালো, তাই বুঝে? আপনার ভালো লাগে না? লাগে না। ওরু পিটপিট চোখে তাকালো। ভালো না লাগার কি আছে? আশ্চর্য। কক্ষ জুড়ে পায়চারি করে আবারও তন্ময়ের সামনে এলো। তন্ময় কনসেন্ট্রেশন নিয়ে ফাইল পড়ছে। সাবলীল ভঙ্গিতে অরু জিজ্ঞাসা করলো, আর চট্টগ্রাম যাবেন? হুম। চট্টগ্রাম অনেক সুন্দর, তাই না? হুম। আমি কখনো যাইনি। হুম। ভাবছিলাম এবার গিয়ে ঘুরে আসবো। আপনার সাথে আমাকে নেবেন? ওকে। ওরও খুশিতে গদগদ হয়ে উঠল। শেষে কি শব্দটি যেমন শোনেইনি। না, সারাদিন মাথায় কি চলে তোর? শুধু আজ কবি। ধর কফিটা গরম করে নিয়ে আয়। অরুর হাতে কফির মগ ধরিয়ে তন্ময় বারান্দায় চলে গেল। অরুর মুখমণ্ডলের অন্ধকার তখন। সে কিছুক্ষণ চোখ রাঙিয়ে তাকিয়ে থাকলো বারান্দার দিকে, তারপর হনহনিয়ে বেরিয়ে পড়ল। আজ সে তন্ময়ের সঙ্গে এই বিজনেস ট্যুরে যাবে। লাগলে পুরো বাড়ি মাথায় তুলবে, কিন্তু সে যাবেই। অয়ন বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে। একসময় বন্ধুগণ সব চলে গেল, পাশে রয়ে গেল সৌভিক। একটা সিগারেট ধরাতে গিয়েও ধরালো না অয়ন। সৌভিক তখন দিব্যি সিগারেটে টান মেরে চলেছে। হুট করে বলল, দোস্ত মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাইব। অয়ন থমকে গেল, ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি? সৌভিক অয়নের কাঁধ থাপড়ে বলল, বেটা, প্রেমে এমন বাধা না আসলে হয় নাকি? আর তুই তো একটা চ্যাম্প, যে পরীর পিছনে ছুটেছে। অমন পরি ধরতে গেলে স্যাকা একটু খেতেই হয়। অয়ন এবার পুরোপুরি সৌভিকের দিকে ঘুরল। তার কপালে এখনো মারাত্মক কুচকে।
তার কপাল এখনও মারাত্মক কুঁচকে। সৌভিক নড়ে চড়ে দাঁড়ালো, দাঁত কেলানো বন্ধ করে ঠোঁট ভিজিয়ে মাথা চুলকে নিল। অয়নের হাবভাব বুঝে গেল এই বোকার বাচ্চায় কিছুই জানে না। এখন জানানো কি ঠিক হবে? অয়ন জিজ্ঞাসা করল, কি হয়েছে খুলে বলো। সৌভিক সতর্কতার সহিত বলল, সাবিয়াকে পরশু দেখতে আসছে পাত্রপক্ষ। তুই জানিস না দোস্ত, আমার থেকে ফুললাম সেদিনই এঙ্গেজমেন্ট হয়ে যাবে। অয়নকে স্তব্ধ দেখালো, তার চাহনি জ্বলন্ত অগ্নির ন্যায়। সৌভিক ছোট ঢোক গিলে বলল, দোস্ত আমি সত্যি কইতাছি। অরুর রেজাল্ট এসেছে কিছুক্ষণ আগে, সে জিপিএতে 5 পেয়েছে। অরু সবসময় দুর্দান্ত রেজাল্ট করে এসেছে, এবারও ভিন্ন নয়। সবগুলোর সাবজেক্টেই ভালো রেজাল্ট। আনোয়ার সাহেব আরও প্রফুল্লতায় মিষ্টি বিতরণ করছেন। হাসি মুখে মেয়ের প্রশংসায় মগ্ন তিনি। প্রত্যেকবারই অরুর রেজাল্ট বেরোলে বাবা এবং চাচারা তার একটা ইচ্ছে পূরণ করে, যা চায় তাই দেওয়া হয়। এবারও মোস্তফা সাহেব হেসে শুধালেন। অরু সঙ্গে সঙ্গে বলল, যা চাই তাই দিবে? আমি চট্টগ্রাম যেতে চাই চাচু, আমি আজই যেতে চাই। মোস্তফা সাহেব হঠাৎ আতঙ্ক চোখে তাকালেন অরুর পানে। আজ মানে? আজ তো তন্ময় চট্টগ্রাম যাবে, তার মানে? হুট করে তার চোখ গেল কিছুটা দূরে। তন্ময় সিঁড়ির সামনে দাঁড়িয়ে। পিতা পুত্রের চোখাচোখি হলো মুহূর্তেই। মোস্তফা সাহেবকে আরেকটু স্তব্ধ করতে হঠাৎ তন্ময় নিঃশব্দে বাঁকা হাসল। তন্ময় গার্ডেনের মধ্যস্থানে দাঁড়িয়ে, হাতে কফির মগ, একটু পরপর তাতে চুমুক দিচ্ছে। দুপুরের সময় এখন, নির্জন চারিপাশ, কোলাহল নেই, প্রকৃতি শান্ত এবং প্রাণবন্ত। দক্ষিণা বাতাস বইছে হুড়মুড়িয়ে, বাতাস ছুটে এসে শরীর ছুঁয়ে দিয়ে শান্ত হয়ে পড়েছে, আবারও হুট করে অশান্ত হয়ে পুনরায় ছুঁয়ে দিয়ে যাচ্ছে। বাগানের ফুলগুলো এই শান্ত এবং অশান্ত দক্ষিণা বাতাসে দুলছে। হরেক রকম ফুলের সমাহার, একত্রে তাদের দোলানো আকৃতি দেখে অসম্ভব আকর্ষণীয় লাগছে। মোস্তফা সাহেব তন্ময়ের পাশে গম্ভীর মুখে দাঁড়িয়ে। ইতিমধ্যে গলা খাঁকারি দিয়েছেন কয়েকবার, পিঠে 2 হাত পেঁচিয়ে ছোট করে কেসে উঠলেন, যেমন কিছু বলতে চলেছেন, এবং বললেনও গম্ভীর স্বরে, ওরুকে বলবে তুমি নিজের সাথে নিতে পারবে না। তুমি একটা ধমক দিয়ে ওই মেয়ে এখনো কিভাবে যাওয়ার জন্য জেদ করে থাকতে পারে। হ্যাঁ। তন্ময়ের গলার স্বর অস্বাভাবিক শান্ত। দিয়েছিলাম তো। অপর দিক থেকে মোস্তফা সাহেব ছেলের শান্ত স্বরে অশান্ত হয়ে উঠেছেন। তুমি ধমক দিয়ে আর ওর ওখানে যেতে চাচ্ছে? অসম্ভব। তুমি নিতে নারাজ থাকলে ও এত দূর আসার সাহসই পেত না। তুমি এক্ষুনি যাবে আর বড় ধমক দিয়ে বলবে নিবে না সঙ্গে, ব্যাস। তন্ময়ের চেহারার কোনো পরিবর্তন দেখা গেল না। বাবার মতো সেও মুখশ্রী গম্ভীর করে রেখেছেন। চোখের চাহনি দূরে সীমাবদ্ধ রেখে মগে চুমুক বসালো। খুব সাবলীল ভঙ্গিতে বলল, আজকাল ওকে ধমক দিতে আর ইচ্ছে হয় না, বুকে লাগে। মোস্তফা সাহেব তাজ্জব বনে গেলেন। 2 একবার মুখ খুলছেন, কিন্তু কিছু বলার ভাষা খুঁজে পেলেন না। অবশেষে সময় নিয়ে আঙুল তুলে ধমকে উঠলেন, তুমি এমন শান্ত চেহারা নিয়ে এভাবে অভ্যাস কথোপকথন কিভাবে বলতে পারে? অসভ্য ছেলে। যেতে চাচ্ছে ও নিচে, তাহলে অসভ্য আমি কিভাবে হলাম? অরু ছোট, তুমি একজন সাবালক ছেলে হয়ে এভাবে বিহেভিয়ার কিভাবে করছো? ভবিষ্যতে তুমি ওর থেকে 100 হাত দূরে থাকবে। তোমার ভাতিজি নেচে কোদে চলে আসে, ওকে গিয়ে থামাও। নিজের কথাগুলো শেষ করে খুব উস্কো খুস্কো ভঙ্গিতে চলে যাবার জন্য পা বাড়ালো। মোস্তফা সাহেব উচ্চস্বরে ডেকে গেলেন, তন্ময় আমার কথা শেষ হয়নি এখনো। কে শোনে কার কথা? তন্ময় সুরসুর করে চলে গেল। মোস্তফা সাহেব চেয়ারে শব্দ করে বসলেন, উচ্চস্বরে স্ত্রীকে ডেকে চলেছেন। জাবেদা বেগম তাড়াহুড়ো পায়ে আসতেই বললেন, 1 কাপ চা দাও তো। মাথা ঠান্ডা করার জন্য জাবেদা বেগমের হাতের গরম গরম 1 কাপ চা খেতে হবে এক্ষুনি, না হলে তিনি রাতারাতি রাগে স্ট্রোক করে বসবেন নিশ্চিত। অরুর জেদের কাছে অসহায় আনোয়ার সাহেব বিচলিত চেহারা নিয়ে কয়েকবার বড় ভাইয়ের কাছে গিয়েছেন, কিন্তু মোস্তফা সাহেব গম্ভীর মুখে বসে আছেন, কোনো প্রকার কথা বলতে চাচ্ছেন না। আনোয়ার সাহেবও আবারও এলেন, পাশের চেয়ারে বসে নরম সুরে বললেন, ভাইয়া ওরু খুব করে যেতে চাচ্ছে, আমাদের তন্ময় আছে যেহেতু, যাক সাথে, এখানে কোনো সমস্যা থাকার তো কথাই নয়। মোস্তফা সাহেব বিড়বিড় করে নিজের মনে আওড়ালেন, ও বড় সমস্যা। আনোয়ার সাহেব শুনতে না পেয়ে শুধালেন, জি ভাইয়া। কিছু না, যাই হোক, আমার কিছু বলার নেই, যা ইচ্ছে করো গিয়ে।
আনোয়ার সাহেব অসহায় মুখে বসে রইলেন। ভাইয়ের নারাজি সে বুঝতে পারছেন, তবে নারাজি ঠিক কেন বা কী নিয়ে তাও বুঝতে পারছেন না। আগে প্রায় সময় তো তন্ময়ের বিজনেস ট্যুরে সাবিয়া বা দীপ্ত রুবিও গিয়েছে সঙ্গে, তাহলে ওরু গেলে সমস্যা কী? তাদের সাথে তন্ময়ের ম্যানেজার তো থাকছেই, দেখে রাখবে সেখানে। আনোয়ার সাহেবের মনে কিছু প্রশ্ন রয়েছে, তবে বলার সাহস পাচ্ছেন না। আর যাই হোক, তিনি রাগী মোস্তফা সাহেবের সামনে আপাতত কিছু বলতে পারেন। ওরুর একটি ছোট লাগেজ আছে, পুতুলের লাগেজ, ছোটোখাটো, এটাতে দুদিনের একটা ট্যুরের জন্য সরঞ্জাম নেওয়া যাবে। লাগেজটি দিয়েছে মোস্তফা সাহেব। ওরু যখন ক্লাস 7-এ পরে তখন পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছিল, বিদায় উপহার স্বরূপ দেওয়া। সাধারণত এই লাগেজ সে বের করেই না, নষ্ট করে ফেলার ভয়, তবে আজ এটাই নিতেই ইচ্ছে করছে। লাগেজের 2টা স্যুট কামিজ এবং আরও প্রয়োজনীয় সরঞ্জাম গুছিয়ে নিয়েছে। কিছু তৈরি করে লাগেজ আটকে দিল, ধীরে সুস্থে নিচে নেমে এলো। মোস্তফা সাহেব গম্ভীর মুখে বসে আছেন সোফায়, আনোয়ার সাহেব পাশেই বসেছেন। তিনি জিরিয়ে জিরিয়ে গরম চা খাচ্ছেন। জাবেদা বেগম রান্নাঘরে। ওরু ছোট ছোট পায়ে এগিয়ে গেল, বাম চাচাদের সামনে মাথা নত করে দাঁড়িয়ে রইল। মোস্তফা সাহেব গম্ভীর সুরে বললেন, যেতে চাচ্ছ যাও, কথা তো শুনবে না। আর অরুর মুখশ্রী পূর্ণিমা চাঁদের ন্যায় জলজল করে উঠল। 32 দাঁত দেখিয়ে চাঁচানো গলায় বলল, থ্যাংক ইউ চাচু। যতই নারাজ হোক না কেন মোস্তফা সাহেব, আদুরে মেয়ের খুশিতে তিনি খুশি হতে বাধ্য। মেয়ের হাস্যোজ্জ্বল চেহারা দেখে আনোয়ার সাহেবও হাসলেন, হেসে বললেন, তৈরি হয়ে নাও, বিকেলের আগেই বেরোবো তন্ময়। খুশিতে অরু সোফার চারপাশে ঘুরছে কিছুক্ষণ, তারপর ছুটে চলল উপরে। সিঁড়ির সামনে মাত্রই তন্ময় এসে দাঁড়িয়েছে, সেদিকে ভালোভাবে খেয়াল করলো না অরু। ছুটে নিজের রুমে ঢুকে শব্দ করে দরজা লাগালো। এখন সে তৈরি হবে, সুন্দরভাবে সাজগোজ করবে। আশপাশে দেখার সময় কই, অরু চুড়িদার পরছে, চুল আঁচড়ে তৈরি হয়ে গিয়েছে। আয়নায় নিজেকে কয়েকবার দেখে নিয়েছে, কপালে টিপ দিতে গিয়েও দিল না। সুমিতা বেগমের ডাকে লাগেজ হাতে বেরিয়ে পড়ল। যাওয়ার সময় তন্ময়ের রুমে তাকালো, তন্ময় নেই, নিচে গিয়েছে হয়তো। অরু দ্রুত পায়ে নিচে নামলো। জাবেদা বেগম টিফিন বাস্ক ধরিয়ে দিলেন হাতে। আনোয়ার সাহেব মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। সকলের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল সে। তন্ময়ের গাড়ির ভেতরে ড্রাইভিং সিটে বসে লাগেজ পেছনে ঢুকিয়ে দিয়ে সামনে এসে উঠে বসলো অরু। সিট বেল্ট বেঁধে ছোট শ্বাস ফেলে হেসে উঠল। ঠোঁটের দুপ্রান্তে ছড়িয়ে গিয়েছে একতরফা যুদ্ধের পর অবশেষে জয় তারই হয়েছে। এই দুর্দান্ত জয়ের দুর্দান্ত হাসি মুখশ্রীতে লেপ্টে তন্ময়ের দিকে তাকিয়ে বলল, দেখলেন তো আমি চট্টগ্রাম যাচ্ছি। তন্ময় জবাব দিল না, তবে 2-1বার চোরা চোখে তাকিয়েছে অরুর দিকে। ধীরে সুস্থে গাড়ি স্টার্ট করলো। ছুটে চলল গাড়ি চট্টগ্রামের উদ্দেশ্যে। অরু সামনে তাকিয়ে বিকেলের সোনালি আলোয় আলোকিত পৃথিবীর বুকে ভেসে বেড়াতে মনোযোগী হয়ে গেল। কাজ নামিয়ে বাহিরে দৃষ্টি রাখলো, কিছুক্ষণ গুনগুন করে বলল, একটা গান ছাড়েন তো। সময় নিয়ে তন্ময় বা হাতে টিপে একটা গান ছাড়লো। গানখানা অরুর পছন্দ হলো না, কপাল কুঁচকে বলল, অন্য একটা। তন্ময় পুনরায় পরিবর্তন করলো, এটাও অরুর পছন্দ হলো না। এবার পরিবর্তন করতে বলছে আর সঙ্গে সঙ্গে ধমক খেলো। ধমক শুনে অরু ক্ষীণ কষ্ট পেল। অভিমানী মন নিয়ে ঘুরে বসলো, একধানে বাহিরে তাকিয়ে রইল। তন্ময়ের কথার আর গ্রাহ্য করলো না। তার ডাকে সাড়া পর্যন্ত করছে না। তন্ময় নিজে পছন্দের একটি গান প্লে করেছে। ওর গানটি পছন্দ হয়েছে, তবে মুখে প্রকাশ করলো না। মুখমণ্ডল কালো করে শুনে গেল। চোরা চাহনিতে সে তাকিয়ে দেখলো তন্ময়কে। তন্ময় যখন ড্রাইভ করে ওর দেখতে ভালো লাগে, খুব আকর্ষণীয় লাগে বিষয়টা। এমন একটা সাধারণ বিষয়ও তন্ময় করলেও অরুর কাছে আকর্ষণীয় লাগে। যেমন এই যে ঘড়ি হাতে স্টিয়ারিং ঘোরাচ্ছে, এই বিষয়টি মারাত্মক চোখে লাগে অরুর। মাগরিবের আজান শোনা যাচ্ছে। সাবিয়া আর মোরা ঘুম ভেঙে গেল। জোরপূর্বক চোখজোড়া মেলে তাকালো, মাথা ধরে বসে রইল ঝিম মেরে। বাবার সাথে রেগে নিজের রুমে বন্দি ছিল সারাদিন, বলা যায় সারাদিন ঘুমিয়েছে। জানলার দিকে তাকালো, অন্ধকার হয়ে এসেছে। বিছানা হাতড়ে ফোন হাতে নিল। স্ক্রিনে ভালোভাবে নজর দিতেই চোখ কপালে উঠে গেল। 40টা মিস কল। সাবিয়া হন্তদন্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো, রুমের লাইট জ্বালালো। এতগুলো কল হঠাৎ করে অয়ন কেন দিয়েছে চিন্তা ভাবনা পড়ে। আপাতত তৎক্ষণাৎ কল ব্যাক করলো। অয়ন যেমন ফোন হাতেই নিয়ে রেখেছিল, সঙ্গে সঙ্গে ধরেছে। সাবিয়া জিজ্ঞেস করবে তার পূর্বে অয়ন দ্রুততম গলায় শুধালো, কই তুমি? কি হয়েছে? আমি তো বাসায়। ছাদে আসো।
কল কেটে গেল। ফোনের দিকে তাকিয়ে আছে সাভিয়া। কি হলো? সে সেলফোন বিছানায় ফেলে ওয়াশরুমে ঢুকলো, ফ্রেশ হয়ে বেরিয়ে এলো, ওড়না কাঁধে জড়িয়ে ছাদের উদ্দেশ্যে চলল। ছেলেটার হঠাৎ করে হলো কি? গলার স্বর এতটা বিচলিত শোনাচ্ছে কেন? সাভিয়াদের ছাদে বাতি লাগানো আছে, সন্ধ্যার পর পর জ্বালিয়ে দেওয়া হয়, আজ এখনও জ্বালানো হয়নি, তবুও চাঁদের আলোয় আলোকিত, সব কিছু স্পষ্ট চোখের সামনে। অয়ন আজ তাদের ছাদের দাঁড়িয়ে, ঠোঁটে সিগারেট, হাফ প্যান্ট আর টি শার্ট পরে, চুলগুলো উস্কো খুস্কো। সাবিহার হাসি পেল। এতটুকু ছেলে এমন গম্ভীর মুখ কেন করে রেখেছে? মনে হচ্ছে কাউকে অনায়াসে খেয়ে ফেলবে। সাবিয়া হেসে এগোতে নিয়ে জিজ্ঞাসা করলো, অয়ন কি এমন হচ্ছে? অয়ন ঘুরে তাকালো, চোখের কোণ লালচে হয়ে আছে। সাবিয়া কিছুটা ভরকে গেল। অয়ন সিগারেট ফেলে এগিয়ে আসলো, নিজে প্রশ্ন করলো, আমাকে কিছু বলবে? আমি বলবো? তোমার কিছু বলার নেই? সাবিয়া অপ্রস্তুত স্বরে বলল, মানে? আমি না জানলে তুমি কি আদৌ বলতে? কথার মধ্যেই অয়ন টেরে মেরে এগোচ্ছে, দাঁতে দাঁত চেপে রেখেছে সে, কপালের মধ্যস্থান কুঁচিয়ে গিয়েছে মারাত্মকভাবে। সাভিয়া অন্যমনস্কভাবে কয়েক পা পিছিয়ে গেল। অয়নের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না, পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল। হঠাৎ মগজ ধোলাই হলো তার, মুহূর্তেই চোখ বড় বড় করে ফেলল। অয়ন কি জেনে গিয়েছে তাকে দেখতে আসার বিষয়টা? তাই হবে হয়তো। সে কিভাবে বুঝিয়ে বলবে ব্যাপারটা? দ্বিধাবোধে আক্রান্ত সাভিয়া দোটানায় পড়ে গেল। অয়ন তখন রাগে থরথর করে কাঁপছে। সামনে কিছু একটা থাকলে ঘুষি মেরে রাগে নিয়ন্ত্রণ করত। দুঃখের বিষয় তেমন কিছুই নেই চারপাশে, সামনে শুধু তার আদুরের সাভিয়া দাঁড়িয়ে। এখন অয়ন তো আর তার আদুরের সাভিয়াকে ঘুষি মারতে পারবে না, বরং পারবে একটা চুমু দিতে, কিন্তু সেটা দেওয়ার সময় তো এটা নয়। এখন সে রেগে আছে, চুমু দিলে রাগ কিভাবে দেখাবে? অয়ন ভীষণ বিরক্ত হচ্ছে নিজের প্রতি। সামান্য রাগ সে ঠিকঠাক ভাবে করতেও পারছে না সাভিয়ার সামনে। আসলে দোষটা তার নয়, দোষটা সাভিয়ার। ঘুম থেকে উঠে এমন নিষ্পাপ সরল মুখশ্রী নিয়ে এসেছে যে অয়নের রাগ থাকতে চাচ্ছে না, বরং এই মুখখানায় ধরে সহস্র চুমু খেতে ইচ্ছে করছে। নিজের চুলগুলো দু হাতে কপাল থেকে সরিয়ে বলল, কথা বলছো না কেন? নাকি এঙ্গেজমেন্ট সেরে এসে বলতো? সাফিয়া নিজের শুকনো ঠোঁটজোড়া ভিজিয়ে নিল, উদ্বিগ্ন হয়ে বলল, আমি সেই সম্পর্কে আজ বলতাম। তাই বুঝি, বলো তাহলে। অয়ন সামনে এগোচ্ছে সমানে, পেছোতে পেছোতে সাবিয়া রীতিমতো দেওয়ালে ঘেঁষে গিয়েছে। ছেলেটার সমস্যা কি? এভাবে এগোচ্ছে কেন? সাবিয়া ধমক দিতে গিয়েও দিল না, দোস্ত তারই, তাই আসছে অয়নকে সয়ে যাচ্ছে। না হলে আকাশ পাটিয়ে ধমকে উঠত অয়নের উপর। এমন শুষ্ক ব্যবহারে কোনো মানে হয়? সাবিয়া নিজেকে গুছিয়ে রাখা কথাগুলো বলতে শুরু করলো, এসব বিষয় আজ নতুন নয়, প্রস্তাব আসতেই থাকে। মূলত ভাইয়া আটকে রেখেছিল এতদিন, এবার বাবা বেশি সিরিয়াস, সে চাচ্ছে আমি বিয়ে করিনি। আমাকে কেন জানাওনি? জেনে তুমি কি করতে? জানিয়ে দেখতে কি করতাম। সাবি নিঃশব্দে তাকিয়ে রইল। অয়ন আচমকা ঝুঁকে এলো তার মুখের সামনে, নিচুস্তর গলায় বলল, সাবিয়া, আমাকে ফাঁকি দেওয়ার চিন্তা ভাবনা করছো না তো? আমি কিন্তু পাগল হয়ে যাব। সাবিয়ার বুক কেঁপে উঠল, দুরু দুরু কাঁপছে সর্বাঙ্গ। নজর ঘুরিয়ে ফিরিয়ে রাখলো, বলল, কেউ চলে আসবে, সরো। অয়ন 1 ইঞ্চিও নড়ল না, খুব কাছ থেকে সাবিয়াকে দেখছে খুঁটিয়ে খুঁটিয়ে। সাবিয়াকে কতটা আবেদনময়ী লাগছে চাঁদের আলোতে তা শুধু অয়ন দেখতে পারছে, এবং শুধু সেই দেখবে সারা জীবন। হুট করে অপ্রস্তুত সাবিয়ার নাকের ডগায় চুমু খেয়ে বসলো। পরপর দূর গাল। সাবিয়া কেঁপে উঠে মুখ ঘুরিয়ে ফেল। তুমি কি থামবে না মাইর খাবে? অয়ন গম্ভীর স্বরে হাসলো। মারবে আমাকে? দেখি মারো তো। ওয়াইদা ওয়ে, কোথায় মারবে? সাবিয়া রেগে তাকালো। মাথাটা ঘুরতেই অয়ন শব্দ করে তার ঠোঁটে চুমু খেয়ে বসলো। থমকে গেল সাবিয়া, বড় বড় হয়ে গেল তার চোখ জোড়া। এটা সে মোটেও আশা করেনি। পরপর অয়ন তাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। সাবিয়ার মাথা নিজের বুকে নিয়ে বলল, আমরা বিয়ে করিনি, একবার বিয়ে হয়ে গেলে দেখবে সবাই মেনে নেবে। সাবিয়া, আমি বিয়ে করবে? চট্টগ্রাম বাংলাদেশের 2য় বৃহত্তম শহর। বন্দর নগরী নামে পরিচিত এই শহরটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চট্টগ্রাম জেলায় অবস্থিত। বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত পাহাড়, সমুদ্র এবং উপত্যকায় ঘেরা চট্টগ্রাম শহর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রাচ্যের রানী হিসেবে বিখ্যাত। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও চিত্তাকর্ষক স্থানের জন্য এই জেলা বিখ্যাত। 2017 সালে
শহরের জনসংখ্যা ছিল 87 লক্ষেরও বেশি। ঢাকার পর বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর হচ্ছে চট্টগ্রাম। এখানে দেশের সর্ববৃহৎ বন্দর ছাড়া রয়েছে বিভিন্ন ব্যবসার প্রতিষ্ঠানও রয়েছে। পার্বত্য চট্টগ্রাম ও বঙ্গোপসাগরের মাঝখানে কর্ণফুলী নদীর তীরে এই শহরটি অবস্থিত। মানব সভ্যতার ঘেরা এই শহরের গুণের বলে কয়ে শেষ করা মুশকিল। পাহাড়ের চূড়া কিংবা গাছের মগডাল থেকে ধরে ব্রিজের সীমান্ত সবই চোখ ধাঁধানো সৌন্দর্যে ঘেরা। রাস্তাঘাট উন্নয়নের সীমানায় পৌঁছে গিয়েছে, এক অপরূপ দৃশ্য সৃষ্টি করেছে। চট্টগ্রাম এই অপরূপ সৌন্দর্যের উপভোগ করার শখ অরুর ক্লাস 7 থেকেই। অনেকবার আসতে চেয়েছে, তবে তন্ময় মুখের উপরে না করে দিয়েছে। যেহেতু তন্ময় না বলেছে তার মানে না, চাচ্চু বড়মা কেউ তাকে রাজি করাতে পারেনি অরুকে নিতে। এভাবে পরিবারের সঙ্গে যে ফ্যামিলি ট্যুরে যাবে সেটাও সম্ভব হয়ে ওঠেনি। সকলেই ব্যস্ত এবং সর্বদাই ব্যস্ত। ছোটোখাটো ফ্যামিলি পিকনিকের 2 বছরে একবার হয়ে থাকে, তাও অরু দীপ্ত জোড়াজুড়িতে। সেখানে ফ্যামিলি ট্যুরে যাবার স্বপ্ন দেখাটা এক বোকার বামুন হয়ে চাঁদে হাত বাড়ানোর মতো। 3 ঘন্টা 45 মিনিট গাড়ি চলেছে একটানা। তন্ময়ের সঙ্গে এতক্ষণ একা থাকা এই প্রথম অরুর, তবে সে হাড়ে হাড়ে পস্তাচ্ছে। একটা মানুষ এতটা গম্ভীর কিভাবে হতে পারে? নিজে থেকে একটা কথাও বলছে না। অরু কথা বললে জবাব দিচ্ছে 2-1টা শব্দে। চুপচাপ থাকার মেয়ে অরু নয়, সে জোরপূর্বক আজাইরা প্যাঁচাল বেড়ে যাচ্ছে। একসময় তন্ময়ের ধমকের সুরে চুপ থাকতে বলছে। রেগে অরু এতক্ষণ যাবৎ চুপ রইল, কিন্তু এখন আর পেট ভুলিয়ে আসছে কথার প্যাঁচ লেগে। ইনিয়ে বিনিয়ে ডাকলো, তন্ময় ভাই, এই যে। তন্ময় মাথা না ঘুরিয়ে গম্ভীর স্বরে বলল, আর কতক্ষণ? 2-1 ঘন্টা। এখনো 2 ঘন্টা? আমার কোমর ব্যথা করছে, একটু থামাবেন রেস্ট নেবার জন্য? না, একটু প্লিজ। তন্ময় জবাব এলো না। অরু হাত ঘড়িতে নজর দিল, 8টা বেজে 30। ভীষণ ক্ষুধা পেয়েছে। অগোচরে পেট চেপে ধরল। ক্ষুধায় পেটে ইঁদুর দৌড়দৌড়ি করছে মনে হচ্ছে। লাঞ্চ বক্স কি খুলবে? পাষাণ তন্ময় একটু জিজ্ঞেসও করছে না খিদে পেয়েছে নাকি, বোরিং লাগছে নাকি, খারাপ লাগছে নাকি। এতটা জার্নিং এক দফায় করিয়েই নিচ্ছে। মায়াদয়া কিছুতেই নেই এই লোকটার মধ্যে। হাত ব্যাগে কিছু শুকনো খাবার নিয়ে এসেছে অরু। এগুলো তাকে দিয়েছে সাভিয়া। সেগুলোর মধ্যে যেটা হাতে উঠেছে সেটাই বের করলো। চিপস। চিকন বোতলের মধ্যে বয়ামের ঢাকনা খুলল। চিপস খসখস আওয়াজ করে খেতে লাগলো। আর চোখে তন্ময়কে দেখলো। মায়াবতী অরুর মন বিশাল বড়। সে একা খেতে দ্বিধাবোধ করছে, তাই বয়াম এগিয়ে ধরল। তন্ময় তাকালো না, অন্ধকার মুখে নিজেই চিপস নিজেই খেলো। এক পর্যায়ে অরুর আবারও মায়া জন্মালো। সে 2-1 আঙুলে একটি চিপস নিয়ে তন্ময়ের মুখের সামনে ধরল। একটু লজ্জা অবশ্য লাগছে, তাতে কি? এভাবে তন্ময় কখনোই খাবে না। এভাবে অরু তো তাকে বিরক্ত করার জন্যই এসব করছে। অরুকে আশ্চর্য শেষে পৌঁছে তন্ময় চিপসটা খেয়ে নিল। নেবার সময় আঙুলে শক্ত একটা কামড়ও বসিয়েছে। স্তব্ধ অরু আঙুল বুকে জড়িয়ে কেঁদে উঠল। চিনচিন ব্যথায় তার রুহ চলে যাবার জোগাড়। অরুর কান্নার শব্দ শুনেও তন্ময় শুনছে না। সে মুখের চিপস 2-1টা কামড়ে মেরে গিলে ফেলেছে। দেখা গেল তন্ময় গাড়ি মাঝপথে থামাতে রাজি হয়নি। আরও 2 ঘন্টা টানা জার্নি করে চট্টগ্রাম বর্ডার ক্রস করেছে। ইতিমধ্যে তন্ময় ম্যানেজার কল করে জানিয়েছে সে চট্টগ্রামে পৌঁছে গিয়েছে। গতকাল হোটেল বুক করে রেখেছিল সে। গাড়ি থেমেছে লালবাজার রেডিসন ব্লুতে। বিলাসবহুল 5 তারকা হোটেল, যার অবস্থান লালখান বাজারে। এই রেডিসন ব্লু চিটাগাংয়ের বেভিউ নামেও পরিচিত। এটি চিটাগাং বন্দর শহরের অন্যতম 5 তারকা হোটেল এবং বাংলাদেশের দ্বিতীয় 5 তারকা হোটেল। সর্বমোট 8.18 একর স্থানে এই হোটেল নির্মাণ করা হয়েছে। এখানে 2100 বর্গমিটারের একটি বলরুম রয়েছে, যা অফিসিয়াল এবং সভাসহ অন্যান্য কাজে ব্যবহৃত হয়। পাশাপাশি এতে একটি মেজবান হলও আছে। এতে 241টি কক্ষের পাশাপাশি 13টি জুনিয়র স্যুট ও 4টি এক্সক্লুসিভ স্যুট রয়েছে। অন্যান্য সুবিধার ক্ষেত্রে সুইমিং পুল, ড্রিঙ্ক বার, রেস্তোরাঁর সুবিধাও বিদ্যমান। জনপ্রিয় ওই হোটেলে নামের দিক থেকেও
গাড়ি পার্কিং করতেই ম্যানেজার সুমনকে দেখা গেল। তিনি ব্যস্ত ভঙ্গিতে দাঁড়িয়ে গাড়ির নাম্বার চিনেই ছুটে এগিয়ে এলেন। তার পাশে একজন গার্ড ইশারা করলেন লাগেজ নিতে। গাড়ির ব্যাগ খুলে লাগেজ বের করে নিয়ে দাঁড়িয়ে আছে। তন্ময় সময় নিয়ে বেরিয়েছে। পরপর অরুও বেরোলো। তার প্রিয় লাগেজ গার্ডের হাতে দেখে ছুটে গেল। ছোট পুতুলের লাগেজ টেনে নিজের হাতে রাখলো। বাকি দুটো লাগেজ নিয়ে দাঁড়ালো। গম্ভীর গার্ড নড়েচড়ে সুমনের দিকে তাকালো। সুমন মুচকি হেসে স্যুটের চাবি দেখালো। সেখানে ছোট অক্ষরে স্যুটের নাম্বার লেখা। সে অনুযায়ী গার্ড লাগেজ হাতে চলে গেল। ম্যানেজার সুমন চাবি তন্ময়কে দিয়ে বলল, সমস্যা নেই, আপনি যান, আই উইল হ্যান্ডেল। অরু হেসে মাথা দোলালো। খিদেতে পেটে ইঁদুর তো উড়াচ্ছে, তা সে কাউকে বুঝতে দিবে না। অরু তন্ময়ের পেছনে পেছনে যাবে ভেবে রেখেছে, কিন্তু তাকে অবাক করে দিয়ে সে সেদিনের মতো পুনরায় পিঠের পেছনে হাত নিয়ে তার কাঁধে ধরেছে এবং নিজের সাথে সমান তালে নিয়ে চলছে। এতে তাদের পাশাপাশি হয়ে ঘনিষ্ঠ হতে হলো। অরু স্পষ্ট তন্ময়ের পারফিউমের ঘ্রাণ শুঁকতে পারছে, মাতাল করা ঘ্রাণ। পিঠে অনুভব করছে তন্ময়ের দানবীয় হাতের স্পর্শ। ছোট লাগেজ টেনে অরু তন্ময়ের বড় পায়ের ধাপে পা মেলাতে পারছে না। এত দ্রুত হাঁটে কেন? এদিকে বিরক্ত হয়ে তন্ময় অরুর হাত থেকে টেনে লাগেজ নিজে নিল। অরুর সঙ্গে সঙ্গে মুখ অন্ধকার করে রাখলো। এমন মুড দেখানোর কি আছে? লিফট ব্যবহার করে তারা নিজেদের স্যুটে চলে এলো। গার্ড দাঁড়িয়ে লাগেজ নিয়ে। তন্ময় চাবি দিয়ে স্যুট খুলে দিতেই লাগেজের ভেতরে নেওয়া হলো। পকেট থেকে কিছু টাকা এগিয়ে দিল গার্ডকে। গার্ড টাকা নিয়ে চলে যাবার জন্য পা বাড়ালো। পুনরায় ফিরে এসে জিজ্ঞাসা করলো, স্যার, খাবারের ব্যবস্থা করতে সাহায্য করব। ম্যামকে দেখে মনে হচ্ছে তিনিও বেশ ক্ষুধার্ত। অরু পেট থেকে হাত সরালো। হতচ্ছাড়া একদিক নজর যায় না কেন? অরু পেট ধরলেই বুঝে নেবে ক্ষুধা পেয়েছে। আশ্চর্য! তন্ময় কিছুক্ষণ অরুকে দেখে নিল, হতাশ গলায় বলল, জি স্যার। গার্ড যেতেই দরজা লাগালো তন্ময়। অরু ঘুরে ফিরে শুটের ভেতর দেখছে। বড় বড় একতলা ফ্ল্যাট বলা যায়, পরিপাটি করে রাখা, সবই রয়েছে চারিপাশে। রান্নাঘর দেওয়া, তার মানে নিজে থেকে রান্নাবান্না করার সুযোগ সুবিধাও রয়েছে। দুটো মাস্টার্স বেডরুমও আছে, ড্রয়িং রুম রয়েছে, টিভি সেট করা প্রত্যেকটা বেডরুমের সাথে সাথে অ্যাটাচড বাথরুম তো আছেই। অরু আর চোখে তন্ময়ের দিকে তাকালো। তন্ময় হাত ঘড়ি খুলছে। যতটুকু তার মনে আছে, বড় চাচ্চু পই পই করে বলেছে দুটো রুম নিতে। এসে দেখছে শ্যুট, বড় শ্যুট। এদিক দিয়ে ভালোই হয়েছে, অন্যদিকে খারাপ। ভালো হলো এই জন্যই যে অরু একা একা ভীষণ ভয় পায়। খারাপ তার কারণ এখন কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে। মগজে পরিষ্কার জানান দিচ্ছে তন্ময় আর সে একই ফ্ল্যাটে আছে এবং সম্পূর্ণ একা, কেউ নেই তাদের মধ্যে। বিষয়টি ভাবতেই তার রক্ত চলাচল বন্ধ হবার জোগাড়। সেদিকে যেন তন্ময় ধ্যান নেই। সে নিজের লাগেজ ট্রেনে একটা বেডরুমে ঢুকে গেল। অরু ভাবলার মতো দাঁড়িয়ে। পাশের বেডরুমে সে কি চলে যাবে নাকি? অরু নিজের ছোট লাগেজ ট্রেনে পাশের রুমে ঢুকলো। দরজা লাগিয়ে বড় শ্বাস নিল। জামা কাপড় খুলে ওয়াশরুমে ছুটলো। শরীর ক্লান্ত। একটা গোসল নিলে ভালো লাগবে। গোসল শেষ করে সেলফোন হাতে নিল। পরিবারের অনেকেই কল করেছে, অথচ সে দেখেনি। সেলফোন সাইলেন্ট হলো কিভাবে? নাম্বার চেক করতে গিয়ে একটি আননোন নাম্বারে কল পেল, ধরল না। ফোন পুনরায় সাইলেন্ট করে রুমের দরজা খুলে মাথা বের করলো। তন্ময় ড্রয়িং রুমে দাঁড়িয়ে, উদম শরীরে, শুধু একটা প্যান্ট লুজ করে পড়ে আছে, গলায় তাওয়াল ঝোলানো, এক হাতে চুল মুছতে ব্যস্ত, দ্বিতীয় হাতে কথা বলছে। কথা শুনে বোঝা গেল রাতের খাবার অর্ডার করছে। অরু ফটফট চোখে তন্ময়ের পিঠ বেয়ে জল গড়িয়ে প্যান্ট ভেতে হাওয়া হয়ে যাচ্ছে। ফর্সা পেশিবহুল পিঠ, চওড়া এবং দীর্ঘ কাঁধ। অরু চোখ ফেরাতে পারছে না। তন্ময় ঘুরতেই চোখাচোখি হলো। অরুর বুক কেঁপে উঠল। দ্রুত দরজা লাগিয়ে ফেললো। এভাবে কাঁপছে কেন? বুক হার্ট অ্যাটাক করে বসবে নাকি? অরু ভয়ে আর বেরোলো না। ঘণ্টাখানেক বাদ তন্ময়ের আওয়াজ শোনা গেল। অরুকে ডাকছে। পেট চেপে ধরে থাকা অরু দ্রুত বেরোলো। নিশ্চয়ই খাবার এসেছে। ডাইনিং টেবিলে খাবার রাখা। তন্ময় দাঁড়িয়ে ফোনে কথা বলছে। কথার ভঙ্গিমায় বুঝতে পারল তন্ময় বড় চাচুর সঙ্গে কথা বলছে। গম্ভীর তার স্বর। চুপচাপ গিয়ে চেয়ার টেনে বসলো অরু। প্লেট টেনে দেখলো তার পছন্দের খাবার। ঘ্রাণে পেট ফুলে উঠল তৎক্ষণাৎ। কিছুটা খাবার চামচিতে নিয়ে মুখে দিল। তখন এক অদ্ভুত বাক্য সে তন্ময়ের মুখ থেকে শুনল, আমি হানিমুনে
আসেনি, কাজে এসেছে। এভাবে প্রেশারাইজ করলে ওকে ছড়ে ঢাকা পাঠিয়ে দেব। অরু বিষম খেলো, গলায় খাবার নিয়ে কেসে উঠল। এক গ্লাস জল ঢকঢক করে খেয়ে নিল। তন্ময় তখন কল কেটে অপর পাশের চেয়ার টেনে নিয়ে বসেছে। চুপচাপ নিজের মতো খেতে শুরু করেছে। অরু আর্যকে কয়েকবার তাকালো। জিজ্ঞেস কি করবে, কার সাথে কথা বলছিল, কি নিয়ে বলছিল। খাওয়ার এক ফাঁকে ইনিয়ে বিনিয়ে শুধালো, আপনি সকালে কই যাবেন? জবাব দিয়ে করতে হবে তোর কাছে। তা নয়, মানে। অরু হাঁসফাঁস করলো কিছুক্ষণ, সময় নিয়ে বলল, এমনি। নিস্তব্ধতা চারপাশ। অরু একটু পর আবারও কথা তুলল, এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তাই না? তন্ময় জবাব নেই। অরু মুখ বাঁকালো। লোকটা কি পাথর নাকি গরু সে কি বুঝতেই পারছে না। অরু কি বলতে চাইছে। এত বুদ্ধিমান লোক এতটুকু ইঙ্গিত বুঝতে পারছে না। অদ্ভুত। পেট শান্তি তো দুনিয়া শান্তি বলে কথা আছে। কথাটি যে সত্য আজ তা আবারও প্রমাণিত। পেট ভরে খেয়ে অরু আরাম করে চেয়ারে বসে থাকলো। তন্ময় ইতিমধ্যে নিজের রুমে চলে গেছে। তন্ময়ের রুম কেমন দেখার বেশ কৌতূহল জাগলো অরুর মনে। সে গুটি গুটি পায়ে দরজার সামনে এলো। দরজা আধ খোলা। উকি দিল, তন্ময়ের শার্ট ঝুলছে। আচমকা অরু শুনতে পেল তন্ময়ের গলা, কি এখানে ঘুমাবে? আদমকে অরু ছুটে নিজের ঘরে গিয়ে ঢুকে দরজা লাগিয়ে দিল। ভয়ে বুকের ভেতরে ধুকপুক করছে। আর একটু হলে হয়তো সে মরেই যেত। মাথা না ঘুরিয়ে কিভাবে দেখলো দরজায় অরু? মানুষটা কি চার চোখের অধিকারী? মাথার পেছনে লুকানো চোখ আছে নাকি?